স্বাগত জানাচ্ছি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড বাস্তবায়নে দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের সফলতার গল্প অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান রয়েছি এবং আমার সাথে আজ দুজন সফল মানুষ রয়েছে যারা ফ্রিল্যান্সিংয়ে ইতিমধ্যেই তাদের যে যোগ্যতা রয়েছে, যে আত্মবিশ্বাস রয়েছে তা খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন। চলুন পরিচিত হয়ে নিই দুজন অতিথির সাথে এবং জানবো আজ তাদের সফলতার গল্প। আমার সাথে রয়েছেন মানিকগঞ্জ থেকে আসা খন্দকার ফজলে রাব্বি এবং পাশাপাশি আজ আরও একজন অতিথি রয়েছেন পাবনা থেকে রবিন। তো কেমন আছেন আপনারা? স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ, আপনাকেও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাকেও থ্যাংক ইউ, শুভেচ্ছা। দুজনই তো সফল এবং আপনাদের সফলতার গল্প শুনবো বলেই আজ এখানে আমন্ত্রণ জানিয়েছি। আমি প্রথমে দুজনের কাছ থেকে আপনাদের নিজ সম্পর্কে একটু জানতে চাই। প্রথমে রাব্বি, আপনি একটু বলবেন। আমি খন্দকার ফজলে রাব্বি, এসেছি মানিকগঞ্জ জেলা থেকে সাটুরিয়া উপজেলা। আমি বর্তমানে fiverr.freelancer.com এবং সাথে সাথে আমি আছি ইউএসের একটা ফ্যাশন জুয়েলারি ব্র্যান্ডের সাথে ক্রিয়েটিভ ডিজাইনার অ্যান্ড অপারেশনস লিড হিসেবে। রবিন। জি, আমি রবিন, আমি পাবনা থেকে এসেছি। আমি বর্তমানে ডিজিটাল মার্কেটিং প্লাস ইউটিউব অটোমেশন নিয়ে কাজ করতেছি। ওকে, এটা তো আপনাদের বর্তমান সময়ের কথা জানলাম। আমি একটু জানতে চাই যে ফ্রিল্যান্সার হিসেবে আত্মপ্রকাশ করার আগে আপনারা কে কী করতেন? রবিন। জি, আমি ফ্রিল্যান্সার হিসেবে আত্মপ্রকাশ করার আগে আমি একজন ইলেকট্রিশিয়ান ছিলাম। আমার ইলেকট্রনিক্সের দোকান ছিল। এর পাশাপাশি আস্তে আস্তে আবার এই লাইনে চলে আসা। ওকে, আর রাব্বি? আচ্ছা, আমি মূলত প্রথমে ফ্রিল্যান্সিং স্টার্ট করেছি স্টুডেন্ট থাকা অবস্থায়। এছাড়াও পাশাপাশি আমি যখন ফ্রিল্যান্সিংয়ে তেমন কোনো বেশি সুযোগ সুবিধা পাইনি, তখন আমি আদার্স সেক্টরে কাজ করার চেষ্টা করেছি। আচ্ছা, তার মানে আপনাদের এই ফ্রিল্যান্সার হিসেবে যদি আমি বলবো ক্যারিয়ার, সেটা আসলে কতদিন যাবত কাজ করছেন? রাব্বি, আপনি? আচ্ছা, আমার হিসাবে আমি ফ্রিল্যান্সিং শুরু করেছিলাম কোভিড প্যান্ডেমিকের টাইমে। তখন অনলাইনে একটা কোর্স করেছিলাম, তখন থেকে আমার যাত্রা শুরু। আর পরবর্তীতে আপনি ই-লার্নিং অ্যান্ড আর্নিং এর কোর্স করলেন কতদিন আগে? আচ্ছা, ই-লার্নিং এর কোর্স করেছি আমি 25 জানুয়ারিতে প্রথম ব্যাচে। তার মানে গত বছরেই আপনার মানে ই-লার্নিং এর যে ট্রেনিংটা আছে সেই কোর্সটা কমপ্লিট করা হয়। জি, এর পেছনে একটা সুন্দর ইন্টারেস্টিং স্টোরিও আছে। আমি কোভিডের পরে মোটামুটি একটা সময় আর্নিং করতে থাকি, কিন্তু ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমার লম্বা একটা সময় গ্যাপ যায়। গ্যাপের কারণে দেখা যায় যে আমি ওই অনলাইন প্ল্যাটফর্ম থেকে অনেকটা দূরে সরে যাই। তারপরে আমি নিজে নিজে ট্রাই করেছি অনেকবার, কিন্তু দেখলাম যে না, ওরকম আশানুরূপ ফল পাচ্ছি না। তারপরে আমি এই ই-লার্নিং অ্যান্ড আর্নিংয়ের সাথে যুক্ত হতে পারি 2025 জানুয়ারি থেকে। তখন থেকেই আমার একটা টার্নিং পয়েন্টের মতো কাজ করে এবং বলা যায় যে এই কোর্সটা আমার একদম একটা বুস্টার ডোজের মতো কাজ করেছে। মানে আপনার হারানো যে আত্মবিশ্বাস ছিল, যে রিদম ছিল, সেটা আবার ফিরে পেতে আপনাকে হেল্প করছে। আমি একটু জানতে চাই যে আপনি প্রথম ই-লার্নিং অ্যান্ড আর্নিং এর এই কোর্সটা সম্পর্কে কিভাবে জানলেন? ওকে, সেক্ষেত্রে আমি বলবো আমাদের মানিকগঞ্জের ডিডি মহোদয়, যুব উন্নয়নের প্রধান, উনি অলকা প্রভা দে, ওনার মাধ্যমে এবং আমাদের যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসান স্যার, উনি আমাকে সাজেস্ট করেছিলেন যে রাব্বি, দেখেন এরকম একটা যুব উন্নয়নের আওতাধীন কোর্স চালু হয়েছে, আপনি ওখানে যুক্ত হতে পারেন, হয়তো আপনার জন্য ভালো কিছু হবে। এবং তাদের পরামর্শ অনুযায়ী আমি যুক্ত হই এবং আলহামদুলিল্লাহ অবশ্যই আমি ভালো কিছু পেয়েছি। আরও শুনবো আপনার কাছ থেকে। রবিন, আপনি তো একজন ইলেকট্রিশিয়ান ছিলেন এবং আপনার নিজস্ব শপ ছিল, তার মানে আপনি নিজেই কিন্তু একজন বিজনেস পার্সন ছিলেন। সেই জায়গা থেকে কেন আপনার মনে হলো যে আমি ফ্রিল্যান্সিং করব? জি, আমি আমার বাসাটা হচ্ছে একদম গ্রামে, প্রত্যন্ত গ্রামে। আমি শহর এলাকায় থাকি না। আর আমার ওইখানে সেরকম বিজনেস হচ্ছিল না, আমি করতে পারতেছিলাম না। বাট এই অনলাইন থেকে আয় করব, এরকম নেশা আমার অনেক আগে থেকেই, যে আমি অনলাইন থেকে কিছু একটা করব। বাট কি করব আমি খুঁজে পাচ্ছিলাম না। অনেক রিসার্চ করার পরে আমি ডিজিটাল মার্কেটিং দেখি, গ্রাফিক্স ডিজাইন দেখি, অনেক কিছু দেখি, কিন্তু কোনটা নিব আমি বুঝতেছিলাম না। তারপরেও আমি কিছু সাইট ছিল, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কিছু সাইট ছিল, বড় ভাইয়েরা ছিল, ওনাদের সাথে আমি ছোটোখাটো কাজ করছি, আগে থেকেই করছি। আমি 2020 সাল থেকে কাজ শুরু করছি, বাট সেই পরিমাণে আমি আর্ন করতে পারিনি। আমি 2025 লাস্ট ব্যাচ যেটা ডিওয়াইডির, আমি চতুর্থ ব্যাচের স্টুডেন্ট ছিলাম।
তখন আমি ফেসবুকে পোস্ট দেখতে পাই যে এরকম ফ্রিতে সরকারি ভাতা দিবে, যাতায়াত খরচ দিবে, 3 বেলা খাবার দেবে এবং ফ্রিতে কাজ শেখাবে। তখন আমি সুযোগটা হাতছাড়া করি না, আমি অ্যাপ্লাই করে দেই এবং প্রায় আমাদের তখন 1400 ছেলেপেলে পরীক্ষা দেয়, ওখান থেকে আমি 8 নম্বর হই লিখিত পরীক্ষায় এবং ভাইভাতেও টিকে যাই। তারপর থেকে আমার জার্নি শুরু। আমি নিয়মিত ক্লাস করতাম, আর আমার ক্লাসটা ছিল আমার বাসা থেকে প্রায় 45 কিলোমিটার যেতে হতো প্রতিদিন সকালবেলায় 45 কিলোমিটার। জি, আমি প্রতিদিন ভোর 5টায় উঠে আমি বের হইতাম, আর রাত 7টা-8টার দিকে আমি বাড়িতে যাইতাম প্রতিদিন 8 ঘন্টা ক্লাস করে। এই ক্লাসের ভিতর আমি যা পেয়েছি, যেরকম আমরা স্কুলে বন্ধু বান্ধব যেই রকম থাকতাম, অনেক মজা করতাম, ঠিক সেই রকম আমাদের এইখানে ই-লার্নিং এন্ড আর্নিং এ আমরা যারা ছিলাম, আর আমাদের ব্যাচটা ছিল এরকম, আমরা সবাই ছিলাম সমবয়সী। এর জন্য আমাদের বন্ডিংটা এরকম ছিল যে সবাই আমরা বন্ধু বান্ধব, আর আমরা সবাই মজা করে, এক কথায় কোনো বোরিং ফিল করিনি। 8টা ঘন্টা যে বোরিং ফিল করব, আমরা কোনো বোরিং ফিল করিনি। আমরা অনেক মজার সাথে শিখেছি এবং অনেক কিছু শিখেছি। আর আমার মেইন কাজ ছিল, আমি আগে থেকেই কন্টেন্ট তৈরি করতে ভালোবাসতাম। আচ্ছা। বাট আমি আমার নিজের তৈরি প্রায় 70 থেকে 80টা 100K প্লাস সাবস্ক্রাইবার চ্যানেল আমার নিজের হাতে তৈরি, বাট আমার ফেস কেউ ছিল না, আমি ফেসলেস কন্টেন্ট বানাই। আচ্ছা। আমি এইভাবে করতাম, এটা করছি আগে, বাট তখন আমি বুঝতে পারিনি এই চ্যানেলগুলোতে যে আর্ন করা যায়, চ্যানেলগুলো সেল করা যায়, বুঝতে পারিনি। বাট আমি যখন বুঝতে পারলাম, আমার এক বড় ভাই ছিল, বড় ভাই আমাকে বললো যে তুমি তো চ্যানেলগুলো বানাও, চ্যানেলগুলো কি করো? বললাম না, আমি এমনি রেখে দিই। বললো রাখছো কেন তুমি এগুলো তুমি আমার কাছে দাও, আমি সেল করে দিচ্ছি। মানে যে চ্যানেলগুলো নিয়ে আপনি নিজেই কাজ করতেন, সেগুলোকে পরবর্তীতে আপনি সেল করা শুরু করলেন? জি, আমি দেখলাম যে আমি তখন বাংলা কন্টেন্ট বানাইতাম, বাংলা কন্টেন্টে তখন সেরকম আর্ন ছিল না। আমরা জানি বাংলা কন্টেন্টের আরপিএম অনেক কম, আর আমি বিশেষ করে শর্ট ভিডিও বানাইতাম। তখন ওই ভাই বললো যে 2টা কাজ করতে পারো তুমি, এক হচ্ছে চ্যানেলগুলো সেল করে দিতে পারো, আর এক হচ্ছে তুমি ইংলিশে শিফট করতে পারো। যদি ইংলিশ কন্টেন্ট বানাইতে পারো তাহলে তুমি ওইখান থেকে আর্ন করতে পারবে। তারপরে ইংলিশ কন্টেন্ট বানানোর জন্য অনেক কিছু শিখতে হবে, এআইকে শিখতে হবে আমাকে। আমি ততটা তখন আমার মাথায় না, আমি এক্সপার্ট ছিলাম না। তারপর যখন ই-লার্নিং এ গেলাম, যাওয়ার পর ওইখানে আমার স্যার ছিল, স্যার আব্দুল্লাহ স্যার ছিল, আমাদের রহিম স্যার ছিল, পিয়ার স্যার ছিল। তাদের সাথে আমি শেয়ার করি, স্যার আমি এই কাজগুলো পারি, আমাকে যদি একটু হেল্প করতেন আমার অনেক ভালো হইতো, আমি আগাইতে পারতাম। তারা বললো হ্যাঁ অবশ্যই, করবো না কেন। স্যাররা আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে, অনেক টুলের সাথে পরিচয় করাই দিছে। 1 মাস শেষ হওয়ার পরে স্যাররা আমাকে সঠিকভাবে গাইডলাইন দেওয়ার পরে আমি নিজে নিজে কাজ করে 1 মাসে চ্যানেল থেকে প্রায় $4000+ ইনকাম করি। আপনার গল্প আরও জানবো। আমি এবারে রাব্বির কাছ থেকে একটু জানতে চাই যে রাব্বির প্রাথমিক পর্যায়ের প্রথম আর্নিং কত ছিল? আচ্ছা, সেক্ষেত্রে আমি যখন অনলাইনে কোর্সটা স্টার্ট করেছিলাম, লাকিলি আমি কোর্স চলাকালীন অবস্থায় একটা অর্ডার পেয়েছিলাম, সেটা $25, এবং কম হলেও এটা আমার কাছে অনেক আনন্দের একটা ব্যাপার ছিল, কারণ আমি ডলার ইনকাম করেছি, ব্যাপারটা এরকম ছিল। রবিন, একটু বলবেন, $4000 তো আর্ন করলেন প্রথম মাসেই, কি করেছিলেন অত টাকা দিয়ে? আমি টাকাটা গচ্ছিতই রেখেছিলাম। এখনো পর্যন্ত আপনারা কাজ করছেন, নিয়মিত আর্ন করছেন, সেই বিষয়গুলো নিয়ে জানবো, কিন্তু আমি আপনাদের কোর্স চলাকালীন সময়ে যে যে সমস্যার সম্মুখীন আপনারা হয়েছেন এবং কিভাবে ওভারকাম করেছেন সেই গল্পটাও একটু জানতে চাই। আমাকে রাব্বি একটু বলবেন যে যখন আপনি ট্রেনিং নিচ্ছিলেন সেই সময়টাতে তো নিশ্চয়ই সব কিছু প্রথমে বুঝে উঠতে পারেননি, তো কোন বিষয়গুলো আপনার কাছে কঠিন মনে হয়েছে এবং সেই কঠিন বিষয়গুলো কিভাবে ওভারকাম করেছেন? ট্রেনিং করার সময় বেসিক অবস্থায় স্বাভাবিকভাবে সবারই চাহিদার কমতি থাকে না, ল্যাকিংস অবশ্যই থাকে। মূলত আমার যে সমস্যাগুলো আমি ফেস করেছিলাম, যে বায়ার কীভাবে হ্যান্ডেল করব, বায়ারের সাথে কমিউনিকেশন হলে বা বায়ার যখন আমাকে নক করবে, আমি যখন একটা বায়ার পাবো সেক্ষেত্রে তার সাথে কথাবার্তা বলে সেটা কীভাবে ডিল করব, এই ব্যাপারগুলো আমার ল্যাকিংস ছিল। পরবর্তীতে আমি আস্তে আস্তে স্যারদের মাধ্যমে বা বিভিন্ন অনলাইনে দেখে টুকটাক ওগুলো ওভারকাম করার ট্রাই করেছি। আচ্ছা, আপনার কাছে কোন প্ল্যাটফর্মটাকে এখন সবচেয়ে বেশি সহজ মনে হয়, যে প্ল্যাটফর্মে গেলে যারা বেসিক মোটামুটি জানে ফ্রিল্যান্সিং সম্পর্কে তারা সবাই কাজ করতে পারবে? ওকে, সেক্ষেত্রে আমার পার্সোনালি যেটা মনে হয়েছে, এটা ডিপেন্ড করে যে সে কোন নিশ বেছে নিচ্ছে। আচ্ছা, সে যদি গ্রাফিক ডিজাইন বা অন্যান্য সেক্টর বেছে নেয় সেক্ষেত্রে আমার ধারণা freelancer.com বেস্ট হবে।
কারণ সেখানে সে কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবে, বিট করতে পারবে। এছাড়া আপওয়ার্ক বা fiverr.com যেগুলো আছে ওগুলা দেখা যাচ্ছে আস্তে আস্তে ওদের যে প্রসেসটা আছে ওগুলা বেশ হার্ড। শুরুতে একজন নতুন অবস্থায় ঢুকলে শুরুতে ওইভাবে বুঝে উঠতে পারে না, সেক্ষেত্রে ফ্রিল্যান্সার দিয়ে শুরু করা আমার মনে হয় সহজ হবে অনেকটা। সবচেয়ে বেশি সহজ। রবিন কিভাবে শুরু করেছিলেন? এই লার্নিংয়ে যাওয়ার পরে আমি যখন দেখলাম এখানে গ্রাফিক্স ডিজাইন প্লাস হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্লাস এখানে হচ্ছে ওয়েব ডিজাইন তিনটাই আছে। এখন আমাদের তো শিডিউল অনুযায়ী তিনটে ক্লাসই করতে হতো, আমাদের আলাদা করে বেছে নেওয়ার কোনো অপশন ছিল না। এখন এর ভিতরেও আমি গ্রাফিক্স ততটা আমি পছন্দ করতাম না, কারণ আমি পারি না, আঁকাইতে পারি না, আমি গ্রাফিক্সটা পছন্দ করতাম না, এই জন্য আমার ডিজিটালের প্রতি বেশি ফোকাস যেহেতু ছিল। পারতেন না, সো জি। এটা কঠিন মনে জি, হতো। কঠিন মনে হতো, আমি কখনো ট্রাইও করি নাই। আমার ডিজিটালটা সহজ লাগতো, আমি ওইটার ভিতরে গিয়েছি। ওইখানে যাওয়ার পরে আমার যে সহপাঠী যারা ছিল, আমি কিছু ব্রিলিয়েন্ট কিছু পাইছিলাম যে আমার আশেপাশে যারা ছিল, ওরাও আমাকে হেল্প করছে। আমরা সুন্দরভাবে একটা টিম করছি। প্রথমে টিম করে আমরা কাজগুলো ভাগ করে নিছি যে তুমি আজকে এই কাজগুলা করবা, তুমি এইগুলা করবা। মানে যে যেটাতে বেস্ট যে ছিল বেস্ট ছিল সে সেটা নিয়ে করতো, আমরা ওইগুলো দেখতাম। ওকে। এখন দেখে দেখে যার যেটা সমস্যা ছিল ক্লাস থেকে সলভ হয়ে যেত। মানে আপনাদের একটা টিম ওয়ার্ক ছিল। জি। আর আমার হাতে কিছু কাজ ছিল, আমি যেহেতু এআই নিয়ে আগের থেকে একটু একটু কাজ করতাম, আমার আমার কিছু ভাই ব্রাদার ছিল যারা ডেভেলপার, ওদের দিয়ে আমি কিছু টুল বানিয়ে আনি। টুল বানিয়ে নিয়ে আমাদের যেরকম শাটার স্টক, অ্যাডোবি স্টক সাইটগুলো আছে, এখানে আমরা যেরকম গ্রাফিক্স ম্যানুয়ালি কাজ করে আমরা লোগো কিংবা কোনো প্যাকেজিং ডিজাইন করে সেখানে আপলোড দিই। আমি রোবটটা এইভাবে বানাইছিলাম তার দিয়ে যে তাকে কিছুই করতে হবে না, সে শুধু প্রম্পট দিবে, তাকে ইমেজ মেক করে দিবে, এসইও করে দিবে, সব কিছু অটোমেটিক করে দেবে, সে শুধু আপলোডটা দেবে। এরকম দিয়ে আমার যে ক্লাসে যারা ছিল আমি সবাইকে ফ্রিতে টুলটা দিয়ে দিই যে তোমরা কাজ করো। দুজনের কাছ থেকে আসলে আপনাদের সফলতার গল্প শুনতে খুব ভালো লাগছে। আমি রাব্বির কাছ থেকে একটু জানতে চাই যে রাব্বি, এখনো পর্যন্ত আপনার সর্বোচ্চ আয়ের পরিমাণ কত? আমি যদি টোটাল হিসাব করি তাহলে এখনো পর্যন্ত আমার অ্যারাউন্ড $6,000 মতো হয়েছে। আপনি কোন মাধ্যমে টাকাটা মানে পেয়ে থাকেন? যখন আমি freelancer.com এবং ফাইবারে ছিলাম তখন ম্যাক্সিমাম পিওনিয়ারে নিতাম, এখন হলো গিয়ে আমার ডিরেক্ট ব্যাংক মাধ্যমে নেই। আচ্ছা, এই ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন আপনাকে কখনো হতে হয়েছে পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে? শুরুর দিকে হয়েছিল, কারণ আমি জানতাম না যে পেমেন্টটা নেওয়ার জন্য যেই অ্যাকাউন্ট যে নাম থাকবে সেই নামের অনুযায়ী ডকুমেন্টস ম্যাচ করতে হবে। অর্থাৎ আমি যদি পেমেন্ট নেই সেক্ষেত্রে এক্স্যাক্টলি যেই নামে আমার অ্যাকাউন্ট সেই নামে ব্যাংক অ্যাকাউন্টও থাকা লাগবে, সেক্ষেত্রে কেবলমাত্র আমি সরাসরি পেমেন্টটা নিতে পারবো। তো এটা আমার জানা ছিল না। তারপরে আমি চেষ্টা করেছিলাম কিন্তু ওই অ্যামাউন্টটা রিজেক্ট করে দিয়েছিল কারণ অ্যাকাউন্টের নাম ম্যাচ হয়নি। তারপরে ওটা দেখে টাকা ছিল? ওটা ছিল অ্যারাউন্ড $150 সামথিং ডলারের মতো। হ্যাঁ। তারপরে আমি বাধ্য হয়ে আর কি নিজের নামে অ্যাকাউন্ট খুলি, এরপর থেকে আর কি নিজের নামে নিতে সক্ষম হয়েছি। রবিন, আপনি তো বেশ বড় একটা অ্যামাউন্ট প্রথমেই আর্ন করেছেন, তার পরের মাসের আর্নিং আপনার কত ছিল? তার পরের মাসের আর্নিং বলতে আমি ওই মাসে আমি পেমেন্টটা পাওয়ার পরে আমি তখন চিন্তা করি যেহেতু আমার কাজ হচ্ছে তাহলে আমি একটু বড় সড়ো, তার মানে একটু বিগ ভাবে কাজটা করি। মানে আরো বড় চাচ্ছিলেন? আমি আরো বড় চাচ্ছিলাম, যেহেতু কাজ হচ্ছিল, আমি তো এখানে বসে থেকে লাভ নেই। আমি করলাম আমার হচ্ছে যে ই লার্নিং আমার ব্যাচে যারা ছিল এর ভিতর আমাদের ব্যাচটা শেষ হয়ে গেল, ওইখান থেকে কয়েকটা ছেলে নিয়ে একটা টিম করি আমাদের পাবনা শহরে। আমি হচ্ছে একটা এজেন্সির মতো আর কি করতে চাচ্ছিলাম, খুলেও ছিলাম, আমি অফিসিয়ালি নিয়েছিলাম। নেওয়ার পরে হঠাৎ করে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় পায়ে, বাড়িতে গিয়ে আমার পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন আমার কাজ পুরোপুরি স্টপ হয়ে যায়। আমি পুরা 3 মাস বেড রেস্টে ছিলাম। আমার নিজের কাজ আমি নিজে করতেছিলাম, বাট যে আমি বড় পরিসরে একটা সাজাতে চাইছিলাম ওইটা আমি আর করতে পারিনি। বাট প্রথম মাসে যেটা আসছিল ওই রকম ভাবে আসতেছে, এখনো ইনশাল্লাহ দেখি সামনে আরো বড় পরিসরে শুরু করব। এখনো পর্যন্ত আপনার সবচেয়ে বেশি আর্নিং এর পরিমাণ কত? আমার ওই প্রথম ওইটাই ছিল সবচেয়ে বেশি। আর ইনক্লুডিং কত আর্ন করেছেন? আমি প্রায় হচ্ছে $12,000+। মানে এই লাস্ট 6 মান্থে? জি। অলমোস্ট বাংলাদেশি টাকায় 15 লক্ষ টাকার অধিক। জি।
দুজনের কাছ থেকে একই প্রশ্ন করব, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং না করলে আপনাদের পক্ষে কি মনে হয় যে শুধুমাত্র চাকরি করে বা আপনার যে বিজনেস ছিল সে ধরনের বিজনেস করে আসলে এত অল্প সময়ে এত টাকা, এবং এই টাকার কিন্তু কোনো আসলে অবচয় মূল্য নেই, খরচ নেই, তাই না? আপনার সময়টা আপনি ইনভেস্ট করেছেন কিন্তু পুরো টাকাটা কিন্তু হাতে এক মুঠে পাচ্ছেন, এত টাকা আর্ন করা কি সম্ভব? আমার মনে হয় না। বিজনেস ছোট, বিশেষ করে বড় বিজনেসের কথা আলাদা, বাট সেখানে ইনভেস্টও অনেক বড় করতে হয়। আমরা যারা ইনভেস্ট, যারা ছোট ইনভেস্টে যে ব্যবসা বাণিজ্যগুলো করতে যাই, এরকম প্রফিট আসা কোনো মতেই সম্ভব না। একমাত্র ফ্রিল্যান্সিং সাইডই পারে এরকম আর্ন দিতে। রাব্বি? আমিও একমত এই ক্ষেত্রে যে হয়তো ব্যবসা করলে ব্যবসার অ্যামাউন্টে ইনভেস্টের উপরে ডিপেন্ড করে যে আমি কতটা ফিডব্যাক পাবো। সেক্ষেত্রে ফ্রিল্যান্সিংয়ের মধ্যে পর্যাপ্ত যদি এফোর্ট দেওয়া যায়, নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করা যায়, সেক্ষেত্রে অবশ্যই ভালো আউটকাম পাওয়া পসিবল। মানে রাব্বির ক্ষেত্রে ফোকাস অ্যাকচুয়ালি কোন দিকটাতে, যে এই প্ল্যাটফর্মে আপনি খুব ভালো করছেন এবং অন্যান্যরাও চাইলে কাজ করতে পারে? ওকে, সেক্ষেত্রে আমি যেহেতু একজন ক্রিয়েটিভ ডিজাইনার, আমি মূলত ডিজাইন সেক্টরগুলোতেই ফোকাস বেশি করি। আমি মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে freelancer.com-টার মধ্যে সময় দিই, এবং যেহেতু আমি একটা জবের মধ্যে আছি, এটাও ফ্রিল্যান্সিংই, রিমোট জব ইউএসএতে, ওখানে সময় দিই, এবং বাকিটা সময় আমার যতটুকু সময় থাকে আমি অন্যান্য প্ল্যাটফর্মে সময় দিই, freelancer.com-এ, ফাইবারে। তবে আমি বেশি আউটকাম পেয়েছি freelancer.com থেকেই। আপনি যেহেতু জব করছেন ফ্রিল্যান্সিং এর পাশাপাশি, আমাকে একটু বলবেন, অনেকেই কিন্তু রয়েছে যে যারাও চায় যে আমার ফ্রিল্যান্সিং তো আমি করছি কিন্তু আমার একটা পার্মানেন্ট জব থাকুক, তো সেই জায়গা থেকে কোন বিষয়গুলোকে ফোকাস দিয়ে তাকে আসলে সামনের দিকে এগিয়ে যেতে হবে? এবং আরেকটা ব্যাপার অবশ্যই খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যারা দেশের বাইরে রয়েছে, কমিউনিকেশন। সো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোন বিষয়টাকে আপনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন? ওকে, ল্যাঙ্গুয়েজ এই ক্ষেত্রে ডেফিনেটলি ম্যান্ডেটরি, কারণ ক্লায়েন্টের যে জিনিসটা চায় সেটা তো শুধু আমি বুঝলে হবে না, তাকেও সেমভাবে বোঝাইতে হবে যে আমি পারবো, আমি এই জিনিসটা এভাবে করতে পারবো। সেক্ষেত্রে কমিউনিকেশন এবং ইংলিশটা ডেফিনেটলি অবশ্যই ম্যান্ডেটরি বা গুরুত্বপূর্ণ। আর আমি যেহেতু ফ্রিল্যান্সিং সাইটে কাজ করতেছি, সেক্ষেত্রে প্রোফাইলটা আপডেট অবশ্যই থাকা উচিত নিশ অনুযায়ী। আমি যে নিশে কাজ করি সেটা অবশ্যই আপডেটেড থাকতে হবে। যদি আমি চাই যে আমার প্রোফাইলটা হাইলাইট হোক, বা অন্য কোনো ক্লায়েন্ট যদি চায় আমাকে দিয়ে কাজ করাবে, অথবা আমি যদি জবের ক্ষেত্রেও যাই, সেক্ষেত্রে লিঙ্কডইন প্রোফাইলটা খুবই চমৎকারভাবে কাজ করে। আমি চেষ্টা করেছিলাম আমার লিঙ্কডইন প্রোফাইলটা যতটুকু সম্ভব কমপ্লিট করে রাখতে, এবং তাই হয়েছে। আমি ওখানে ভিডিও দেই নেই, কোনো কিছুই করিনি, এবং ইন্টারেস্টিংলি আমি জবের অফারটা ওইখান থেকেই পাই। যে ক্লায়েন্ট আমাকে মেসেজ করেছে যে আমাদের এরকম এরকম একটা ব্র্যান্ড আছে, আমি চাই আপনি এই হিসেবে কাজ করেন, আপনি পারবেন কিনা আমাকে জানান। এই তো শুরু হলো। তো আপনার এই যে সাকসেস এবং আপনি নিয়মিত এত ভালো অর্থ আর্ন করছেন, তো সেই জায়গা থেকে আবার আপনি যেটা বললেন যে ভোর 5টায় উঠে যেতেন, দীর্ঘ একটা সময় পার করে তারপরে কিন্তু আবার রাতে ফিরতেন, তো তখন আসলে কোনো মানে পরিবার থেকে কোনো কমপ্লিকেশন ছিল যে এত সময় কেন দিচ্ছ, কি পাবে এখান থেকে? না, এখানে আমি ভর্তি হওয়ার আগে, কোর্সে ভর্তি হওয়ার আগে আমি আমার ওয়াইফকে বলি যে আমি এখানে যাব, তুমি কি বলো? সে বলে দেখো যেটা ভালো মনে করো, যদি তুমি পারো, যদি কিছু করতে পারো এখান থেকে যাও, আমার কোনো আপত্তি নেই। ওইখান থেকে চলে আসা আর কি। আর আমার বাধা দেওয়ার মতো আমার পরিবারের সেরকম কেউ ছিল না আমাকে বলার মতো, একমাত্র আমার ওয়াইফই ছিল। সে অনুমতি দিছে, আমি আর কি করেছি, এখানে কোনো বাধার সৃষ্টি ছিল না। এখন আপনার সফলতা দেখে আপনার ওয়াইফ, আপনার শাশুড়ি, তাদের অভিব্যক্তি কেমন? জি, অবশ্যই তারা অবশ্যই গর্ব করে আমাকে নিয়ে। এক সময় ছিল যে আমার কিচ্ছু ছিল না, আমি একদম গরিব ঘরের একটা ছেলে, আমার একদম গরিব ঘরের ছেলে, বাট আমি যতটুকু করেছি এতে তারা অনেক খুশি, অনেক খুশি আমার উপর। ইনশাল্লাহ আরো বড় কিছু করব। মাত্র তো জার্নি স্টার্ট হয়েছে, খুবই অল্প সময়ের, মানে এই প্ল্যাটফর্মটা তো অনেক বড়, কাজ করার অনেক সুযোগ রয়েছে। সো একেবারে শেষের দিকে রয়েছে, আমি একটু আপনাদের দুজনের কাছ থেকেই নতুনদের জন্য আপনাদের সাজেশন জানতে চাইবো, কারণ তারা অনেকেই মনে করে যে আমি কোথা থেকে শুরু করব, আবার সবাই হয়তো ই লার্নিং অ্যান্ড আর্নিংয়ে প্রশিক্ষণ নেওয়ার সুযোগও পাচ্ছে না। তো সেই জায়গা থেকে যারা কাজ করতে চায় তাদের জন্য আপনাদের যদি কোনো সাজেশন থেকে থাকে, রাব্বি? সেক্ষেত্রে আমি বলবো সর্বপ্রথম যেটা খুবই গুরুত্বপূর্ণ, ব্রড এরিয়া সিলেক্ট না করে একটা নির্ধারিত নিশ সিলেক্ট করা উচিত, যে আমি কোন সেক্টরটার মধ্যে ভালো করতে পারবো বা আমার ইন্টারেস্টের সাইটটা কোনটা,
যে আমি এই জিনিসটা ডিজাইন সেক্টরে গেলে ভালো হবে, আমি ক্রিয়েটিভ থিঙ্কিং ভালো করতে পারি, নাকি আমার মার্কেটিং নলেজটা ভালো, ডিজাইন মানে ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টরে যেতে পারবো, সেক্ষেত্রে ওটা আগেই ডেফিনেটলি সিলেক্ট করে নেওয়া উচিত এবং তারপরে সেক্ষেত্রে আগানো উচিত আমি বলে মনে করি। আমি আপনার প্রশ্নটা একটু ডিফারেন্টভাবে করতে চাই, যে যদি কেউ আপনার মতো করে আর্ন করতে চায় এবং এভাবে চ্যানেল ডেভেলপ করে তারপর সেটাকে সেল করতে চায়, তাহলে কি করতে পারবে? কারণ আমাদের দেশে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা অনেক রয়েছে, কিন্তু অনেকেই জানে না কোন কন্টেন্টটা ক্রিয়েট করলে আমি বেশি টাকা আর্ন করতে পারি। তো সেই ক্ষেত্রে আপনার পরামর্শ? যে আমি বলবো, যদি সে আমার মতো কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চায়, তাহলে তাকে প্রথম একদম জিরো থেকে শুরু করতে হবে। সে প্রথমে বড় স্বপ্ন দেখলে হবে না, কারণ ইউটিউব সেক্টরটা এমন, এই কন্টেন্ট ক্রিয়েশন বলতে ফেসবুকই হোক, ইউটিউব হোক, যেটাই হোক, আমি প্রথমে একটা ভিডিও ছাড়লাম, যে ভিডিওতে ভিউ আসলো না, দ্বিতীয় দিন ছাড়লাম আসলো না, তৃতীয় দিন আমি বাদ দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার দ্বারা হইলো না। আমার একটা চ্যানেলে আমি দেখা যাচ্ছে পুরো 1 মাস কাজ করছি, জিরো ভিউ, কোনো ভিউ নেই, কোনো সাবস্ক্রাইবার নেই, বাট 31 দিনের মাথায় গিয়ে আমার চ্যানেল পুরাই মনে করেন একদম বুম হয়ে গেছে। প্রতিদিন আমার এমনও হয়েছে, প্রতিদিন আমার 1 লাখ সাবস্ক্রাইবার করে বাড়ছে। আমি 4 দিনে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করছি আমি নিজে। আমার হচ্ছে 2টা গোল্ডেন প্লে বাটন প্লাস হচ্ছে 17টা সিলভার প্লে বাটন আমার ঘরে আছে, আর এক্সট্রা আরও অনেক ছিল, ওগুলা সেল করে দিছি। ওগুলা নিজের কাছে আর মনে হয় না যেগুলো রাখি আর কি। বাহ, তো তার মানে আসলে খুব অল্প সময়ে আপনি অনেক বড় সফলতা পেয়েছেন। আমি বাংলা কন্টেন্টে আগে কাজ করতাম, বাট আমি আর্ন করা শুরু করি ইংলিশ কন্টেন্ট দিয়ে। কি ধরনের চ্যানেল আপনার এখন কাজ করছে ইংলিশের? ইংলিশে এখন হচ্ছে, যেহেতু এখন ফিফা বিশ্বকাপ চলে, ফুটবল খেলা চলে, এখন দেখা যাচ্ছে যদি কেউ স্পোর্টস নিয়ে কাজ করে, বা কেউ নিউজ নিয়ে কাজ করে, বা ফিটনেস নিয়ে কাজ করে, হেলথ নিয়ে কাজ করে, এরকম অনেক নিশ আছে। আগে আমাকে নিশ সিলেক্ট করতে হবে। একটা চ্যালেঞ্জ চলে হচ্ছে নিশের উপর, যদি সেখানে মিক্স কন্টেন্ট যদি করে ফেলে সে, ওই চ্যালেঞ্জটা উঠবে না। যে কোনো একটা নির্দিষ্ট নিশ থাকবে, ওই নিশের উপরেই তাকে কাজ করে যেতে হবে। সফলতা আসবেই, 100% আসবে, ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে, কিন্তু লেগে থাকতে হবে তাকে। বাহ, চমৎকার বলেছেন দুজনেই, খুব ভালো লাগলো। আপনাদের খুব অল্প সময়ের জার্নি, কিন্তু তারপরেও যেভাবে আপনারা সফল হয়েছেন, সেই জায়গা থেকে বলবো যে এই জার্নি চলমান থাকবে এবং আপনাদের সফলতা আরও অনেক বাড়বে। গল্প হবে নিশ্চয়ই তখন আবারও আপনাদের সাথে। অনেক অনেক ধন্যবাদ দুজনকে আমার সাথে আজ যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সফলতার গল্পের আয়োজন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আপনিও আপনার জায়গা থেকে সঠিকভাবে যদি দিক নির্দেশনা নিতে পারেন এবং নিজেকে স্কিল করে তুলতে পারেন, তাহলে কিন্তু ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ভালো একটা ইনকাম সোর্স অথবা ভালো একটা আয় আসলে নিশ্চিত করা খুবই সম্ভব, যেটাতে আপনি নিজে এবং আপনার পরিবার উভয়ই কিন্তু অনেক বেশি উপকৃত হবেন। এবং এই সমাজে আসলে বেকারত্বের যে একটা বিষয় রয়েছে, সে বোঝা থেকেও নিজেকে আসলে দূরে রাখতে পারবেন। তো আপনাদের সকলের জন্য শুভকামনা থাকলো। আশা করছি সফলতার গল্পের এই আয়োজন আপনাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আবারও ফিরে আসবো পরবর্তী আয়োজনে নতুন কোনো সফলতার গল্প নিয়ে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।